তো গুড ইভিনিং অল। আমরা ইকোনমিক্সের ক্লাসে লাস্ট ডে পড়েছিলাম যে আমরা ন্যাশনাল ইনকাম কি করে বার করতে পারি, তাই তো। সো কয়েকটা টার্ম যেটা আমরা রিক্যাপচুলেট করে নেব, একবার আবার দেখে নেব যে এখন অবধি আমরা ইকোনমিক্সে কি জানতে চাইছিলাম, যে আমরা ইকোনমিতে প্রাইমারিলি আমরা কিগুলো পড়ছি আর সেটা আমাদের কোথায় কি কাজে লাগছে। তো ইকোনমিতে মেনলি আমরা এখন দেখলাম কয়েকটা টার্মস আমরা দেখলাম যে এটা বেসিক্যালি প্রোডাকশন, তার ডিস্ট্রিবিউশন আর তার কনজাম্পশন, এটা নিয়ে বেসিক্যালি আমরা স্টাডি করি ইকোনমিক্সে। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন নিয়ে আমরা স্টাডি করি, যেটা মেন পার্ট আমাদের। আর একটা দেখলাম আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো হয় সেগুলোর কি করে আমরা ইউজ করি। প্রোডাকশন ফ্যাক্টরস গুলো কি ছিল? ল্যান্ড আছে, তার রেন্ট হয়, লেবার আছে, তার ওয়েজেস পেমেন্ট করতে হয়, এন্টারপ্রেনিউর আছেন, তার প্রফিট পার্টটা আছে। এইভাবেই আমরা কয়েকটা জিনিসগুলো দেখেছিলাম, তাই তো। সো ইকোনমিক্সে আমরা প্রাইমারিলি আজকে এখন ডিসকাস করছি আমাদের ন্যাশনাল ইনকামটা, সেটা আমরা কিছু অবধি আমরা এগিয়েছিলাম, তারপরে পোর্শনগুলো আমরা দেখে নেব। প্রাইমারিলি যেটা আমরা করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এই পার্টিকুলার পোর্শনে আমরা দেখেছিলাম যে কি করে আমাদের যে পুরো এন্টায়ার সাপ্লাই চেনটা আমাদের কেমন আছে সেই পার্টটা আমরা দেখেছিলাম। আর তারপরে আজকের ক্লাসটায় আমরা জিডিপি আলোচনা করার দিকে আমরা এগিয়েছিলাম। তো জিডিপিতে আমরা প্ল্যান করেছিলাম যে জিডিপিটা পুরো যদি আমরা ডেফিনিশন ওয়াইজ দেখতে যাই, সো কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকামে আমরা দেখেছিলাম যে এখানে আমাদেরকে চারটে মেজর টার্মস গুলো পড়তে হচ্ছে। সেই মেজর টার্মস গুলো হচ্ছে আমাদের প্রাইমারিলি জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি। এই চারটে টার্মস আমরা দেখেছিলাম। সো এই চারটে জিনিসকে নিয়ে আমরা আজকে ডিটেলসে আমরা ডিসকাশনস করব। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এখান থেকে কিন্তু কোশ্চেন্স গুলো আমরা দেখি এখান থেকে আসে। তো জিডিপি কিভাবে ক্যালকুলেট করি আমরা, জিএনপি কিভাবে ক্যালকুলেট করি, এনডিপি আর এনএনপি কিভাবে ক্যালকুলেট করি, সেটাই আমরা আমাদের নেক্সট স্লাইড গুলোতে আমরা দেখব। সো জিডিপি নিয়ে আমরা আলোচনা করেছিলাম কি জিডিপি কি হচ্ছে। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে টোটাল মার্কেট ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডিউসড ইন অ্যান ইকোনমি ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম, তাই তো। কোনো একটা ইকোনমিতে একটা পার্টিকুলার পিরিয়ডে কতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয়েছে, তার যে ভ্যালুটা যদি তাকে আমরা অ্যাড আপ করি তাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছি। আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ করুন একটা ছোট্ট গ্রাম আছে, আপনি কনসিডার করুন একটা কোনো গ্রাম আছে, সাপোজ করুন ছাতিনাসল। তাহলে একটা এরিয়া ডিফাইন হলো আমাদের। এই এরিয়াতে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড ধরে নিন আপনি 1 বছর, মানে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 অবধি এই টাইম পিরিয়ডটা। এই টাইম পিরিয়ডে সাপোজ করুন কোম্পানিজ আছে আমাদের কাছে, সাপোজ করুন স্যামসাং একটা কোম্পানি আছে এখানে, একটা কোম্পানি জিও আছে, একটা এসবিআই আছে, আর একটা কিছু ধরে নিন। তো 3-4টে কোম্পানি আছে, তাই তো। স্যামসাং কি করছে? স্যামসাং মোবাইল ফোন, স্যামসাং গুডস প্রডিউস করছে। জিও কি করছে? সার্ভিস প্রডিউস করছে আমাদেরকে। আর এসবিআই কি করছে? এসবিআই আমাদেরকে সার্ভিস প্রডিউস করছে, তাই তো। গুডসে ধরে নিন স্যামসাং মোবাইল ফোন প্রডিউস করছে, তারপরে স্যামসাং হয়তো এসি মেশিনও প্রডিউস করছে, স্যামসাং এর টিভিও আসছে। সার্ভিসেসের জিওর আমরা ভয়েস কলিং পাচ্ছি, আমরা নেট রিচার্জও করতে পাচ্ছি, ব্যাংকে আপনি লোন নিতে পাচ্ছেন, ব্যাংকে আপনি ডিপোজিট করছেন, লোন বিভিন্ন ধরনের লোন হচ্ছে, তাই তো। সো ফাইনাল গুডস অফ ভ্যালু, তাহলে
যদি কেউ আমাদেরকে বলে কি ছাতনাস হলো একটা গ্রাম, সেই গ্রামের ছাতনাস হলো একটা গ্রাম, সেই গ্রামের যদি কেউ আমাদেরকে বলে যে আমাদেরকে দেখাতে হবে যে কতটা কতটা জিডিপি আছে, যদি জিডিপি বলে অফ ছাতনাসোল বার করতে আমাদেরকে, তাহলে আমরা কি বার করব? জিডিপি। জিডিপিতে বলছে কি একটা পার্টিকুলার এরিয়া, এরিয়া আমরা ধরে নিলাম ছাতনাসোল সে এরিয়াটা, একটা পার্টিকুলার টাইমটাও ধরে নিলাম, আর যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, এগুলো হলো আমাদের গুডস, এগুলো হলো আমাদের সার্ভিসেস, এগুলো প্রডিউস হচ্ছে, তার যে ফাইনাল ভ্যালু হবে, তো ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যদি এটাকে আমরা সামেশন করে নিই, সেটাই হবে আমাদের জিডিপি। মানে মোবাইল কত প্রডিউস হয়েছে তার ভ্যালু কত, এসি কত প্রডিউস হয়েছে তার ভ্যালু কত, টিভি কত প্রডিউস হয়েছে তার ভ্যালু, যদি আমরা মোবাইলের ভ্যালু ফাইনাল ভ্যালু প্লাস টিভির ভ্যালু প্লাস এসির ভ্যালু প্লাস জিওর যে ভয়েস কল করতে পারছি প্লাস নেট রিচার্জ তার ভ্যালু প্লাস এই যে সার্ভিসেস প্রডিউস করা হচ্ছে, সার্ভিসেস দেওয়া হচ্ছে তার ভ্যালু, যদি এই সমস্তকে যদি আমরা অ্যাড করে নিই, তাহলে আমরা বলবো যে ছাতনাসোলের যে জিডিপিটা সেটা কত হচ্ছে, সেভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমাদেরকে সবার থেকে প্রথমে মাথায় কি রাখতে হচ্ছে যে পার্টিকুলার এরিয়াটা কোন এরিয়া কোন বাউন্ডারির ভিতরে হচ্ছে। জিডিপি যখনই আমরা আলোচনা করব তখনই আমাদের মাথায় কিন্তু আসতে হবে ওয়্যার, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ওয়্যার, কাজটা কোথায় হচ্ছে এই জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, কাজটা কোথায় হচ্ছে আর কাজটা কবে হচ্ছে, কবে হচ্ছে। তো টাইম আমরা 1 বছর ধরলাম। কারা করছে? এই কোম্পানি যারা আছে স্যামসাং, জিও, এসবিআই, তারা গুডস প্রডিউস করছে, কেউ সার্ভিসেস প্রডিউস করছে। তো সমস্ত কোম্পানি যারা ছাতনাসোলে আছে তারা যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে তার যে ফাইনাল ভ্যালুটা, সেটা যদি আমি সামেশন করে নিই, মানে অ্যাডিশন করে নিই, তাহলে সেটাকে আমরা কি বলছি? জিডিপি বলছি। ঠিক আছে, তাহলে এটা সবাইকে একটু মাথায় রাখতে হবে, জিডিপি কি বলছি আমরা। আবার যদি আমরা ডেফিনিশনে চলে আসছি, ডেফিনিশনও পাবেন সেম ব্যাপারটাই, বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রেফার্স টু total market value of all the final goods and services produced in an economy in a given period of time. একটা ইকোনমিতে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে যতগুলো ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করা হয়েছে, যদি তার ভ্যালুটাকে আমরা অ্যাড করে নিই, সেটাই আমাদের জিডিপি। ভারতের ক্ষেত্রে বলছে এই পিরিয়ডটা আমরা 1 এপ্রিল থেকে 31 মার্চ রাখি কোনো পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তারপরে এর মেজারটা বলছে ইট মেজার্স দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। যেরকম আমরা আমাদের এক্সাম্পলে ছাতনাসোলের নামে একটা গ্রাম ধরেছিলাম, ঠিক সেভাবেই বলছে যে একটা পার্টিকুলার বাউন্ডারির নাম নি, রিগার্ডলেস অফ দ্য ন্যাশনালিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল আর ফার্ম। কোন ফার্ম প্রডিউস করেছে, স্যামসাং হয়তো ভারতের কোম্পানি নাই হতে পারে, বা জিও হয়তো ভারতের কোম্পানি না, কোনো অন্য দেশ থেকে কোনো একটা কোম্পানি আসতে পারে। সো কারা করছে সেটা ইম্পর্টেন্ট নয়, কোথায় হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। যদি ছাতনাসোলে হচ্ছে তাহলে তার যে আউটপুটটা হচ্ছে সেটা সেখানে অ্যাড হবে, আর তারপরে আমরা তার জিডিপিটা বার করতে পারবো। এখানে বলছে ইট রেফার্স টু অনলি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, দ্য রুল দ্যাট অনলি ফিনিশ গুড অর ফিনিশ সার্ভিসেস মাস্ট বি কাউন্টেড ইন নেসেসারি টু অ্যাভয়েড দ্য ডাবল কাউন্টিং। ডাবল কাউন্টিং যেন না হয়ে যায়, তাই বলছে যে আমরা ইন্টারমিডিয়েটারি গুডস কে নেব না। লাইক স্যামসাং যদি ফোন তৈরি করছে, স্যামসাং হয়তো কারো কাছ থেকে সেমিকন্ডাক্টর প্রডিউস করাচ্ছে, কারো কাছ থেকে মেমোরি কার্ডের চিপ প্রডিউস করাচ্ছে, কারো কাছে হয়তো ফোনের যে উপরের কভারটা হয় সেই কভারটা হয়তো রেডি করাচ্ছে। তাহলে সেই যে কভার রেডি হলো বা ব্যাটারি রেডি হলো বা মেমোরি কার্ডটা রেডি হলো, তার কিন্তু ভ্যালুজ আমরা ধরবো না। সেই সমস্ত জিনিস যখন ফোনের ভিতরে চলে আসছে, তাহলে ফোন যেহেতু ফাইনাল গুড, একটা ফাইনাল গুড কাকে বলি? এমন গুড যেটাকে আমি ডাইরেক্টলি কনজিউম করতে পারবো, তাকে আমরা ফাইনাল গুডস বলছি। সো এই সমস্ত কম্পোনেন্টস মিলে যখন ফোন তৈরি হচ্ছে, ফোনের যে মার্কেট ভ্যালুটা হবে সেটা যদি আমরা সামেশন করি, তাহলে আমরা পেয়ে যাব সেই এলাকার জিডিপি কত আছে। ঠিক সেভাবেই যেভাবে আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল নিলাম, একটা এরিয়ার জিডিপি দেখলাম, কেন কি? জিওগ্রাফিক্যাল বাউন্ডারি খুব ইম্পর্টেন্ট এখানে, যে কোন জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে হচ্ছে, কে কাজটা করছে, হয়তো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বাট লাইক কে প্রডিউস করছে, এটা কোনো ইন্ডিয়ান কোম্পানি প্রডিউস করছে,
না কোনো ফরেনার কোম্পানি প্রডিউস করছে, সেটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নয় এখানে। কিন্তু সবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোথায় প্রডিউস হচ্ছে, ওয়্যার। ঠিক সিমিলারলি ইন কেস অফ জিএনপি যখন আমরা পড়বো, আমরা দেখবো জিএনপি ক্ষেত্রে আমরা পড়বো যে কোথায় প্রডিউস হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কে প্রডিউস করছে। কেন সেখানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট চলে আসে, যে তার ন্যাশনালিটি কি আছে, তার আইডেন্টিটি কি আছে, সে কোন দেশের বাসিন্দা, কে প্রডিউস করছে, সেই পার্টটা চলে আসে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমরা দেখলাম ইন কেস অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা দেখছি যে কোথায় প্রডিউস হচ্ছে সেই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কে প্রডিউস করছে সেই পার্টটা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, সো আমাদের একটু কারেন্ট চলে গেছিল বলে একটু স্ক্রিনটা বন্ধ হয়েছিল। আমরা এই পেজে ছিলাম, তাহলে সেটা হলো আমাদের জিডিপি। নেক্সট যেটা আমরা দেখছিলাম যে জিডিপি আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের যে বেনিফিট গুলো সেটা দেখছিলাম, যে এটা কি বলছে বেসিক্যালি। এটা বলছে এটা প্রাইমারিলি কিন্তু ফাইনাল আউটপুট, এটা আমাদের ফাইনাল আউটপুট যেটা প্রডিউস হচ্ছে। ইন্টারমিডিয়েটরি গুডস হলে হবে না, ফাইনাল আউটপুট। গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেসড ফর ফাইনাল ইউজ। আপনি যদি একটা সেমিকন্ডাক্টর কিনে নেন, আপনি এটা ইউজ করতে পারবেন? ইউজ করতে পারবেন না। আপনি যদি একটা মেমোরি চিপ কিনে নেন, ওটা ইউজ করতে পারবেন? কিনতে পারবেন না। কিন্তু সেমিকন্ডাক্টর আর মেমোরি চিপ যখন ফোনের ভিতরে থাকবে, আর তখন ফোন যখন ফাইনাল গুডস হয়ে যাবে, তখন আপনি ফোনকে ইউজ করতে পারবেন। সেখানে মেমোরি থাকবে, তখনই হয়তো কাজ করতে পারবেন। বাট মেমোরি বা সেমিকন্ডাক্টর ইন্ডিভিজুয়াল যদি আপনাকে একটা সেমিকন্ডাক্টর দিয়ে দেয়, আপনি এটাতে কোনো কাজ করতে পারবেন? কোনো কাজ করতে পারবেন না। কিন্তু আপনি ইউজ করবেন কি? ফোন। সো ফোন হচ্ছে আমাদের ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। ইন্টারমিডিয়েটরি গুডস কি বলি আমরা? ইন্টারমিডিয়েটরি গুডস বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন অফ র মেটেরিয়ালস, প্রোডাক্ট ইউজড অ্যাজ ইনপুট ইন দ্য প্রোডাকশন। অ্যাজ এ ইনপুট হিসাবে আমাদেরকে ইউজ করতে হয় জিনিসগুলোকে। there are two ways to take into account। মানে বলছে যে সাপোজ করুন আপনাকে কিছু প্রডিউস করার জন্য, সাপোজ করুন আমরা পনির তৈরি করছি, একটা কোম্পানি যে পনির তৈরি করছে, তো পনিরের জন্য ইনপুট কি আছে? তাকে তো মিল্ক লাগছে অ্যাজ এ ইনপুট। তো মিল্ককে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েটরি প্রোডাক্ট। ইন্টারমিডিয়েটরি প্রোডাক্ট বলি। মিল্কও হয়তো কোনো সোর্স থেকে প্রডিউস হচ্ছে, কিন্তু মিল্ক হলো কি আমাদের? মিল্ক হলো আমাদের একটা ইন্টারমিডিয়েটরি প্রোডাক্ট। ঠিক আছে, তো এগুলো ডাবল কাউন্টিং না হয়ে যায়, তাই তাই জন্য আমরা কি করি, যে বলছি এখানে ডাবল কাউন্টিং অ্যাভয়েড করার জন্য যে ক্যালকুলেট অনলি দ্য ভ্যালু অফ ফাইনাল প্রোডাক্ট। সাপোজ করুন মিল্ক প্রডিউস হলো, মিল্ক থেকে আবার পনির প্রডিউস হলো, আর এই পনিরটা আমরা কনজিউম করছি। তো যেটা আমরা কনজিউম করব সেই পার্টটাই আমাদের কি হবে? ফাইনাল গুডস হবে। এটা আমার ফাইনাল গুডস। তো জিডিপি ক্যালকুলেট করতে আমি ক্যালকুলেট করব কত পনির প্রডিউসড হয়েছে, তার ভ্যালু কি আছে সেই ভ্যালুটা নিয়ে। যদি আমরা মিল্কটাও নিয়ে নিই তাহলে কি হবে? ডাবল কাউন্টিং হয়ে যাবে। মিল্ক যদি প্রডিউসটা আমরা কাউন্ট ধরে নিই আর এটাও ধরি, তাহলে ডাবল কাউন্টিং হয়ে যাবে, তাই তো? সেই জন্য আমরা কি করবো সবসময়, ফাইনাল গুডস যেটা হচ্ছে তার যে প্রোডাকশনটা, তার কি ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে, সেটা আমরা দেখবো, সেটা শুধু কাউন্ট করব। মিল্ক কত প্রডিউস হলো ওটা দেখবো না, কেন কি মিল্ক হচ্ছে ইন্টারমিডিয়েটরি আইটেম। কিন্তু এখানে হতে পারে একটা জিনিস, যে সাপোজ করুন মিল্ক যেটা প্রডিউস হলো তার 70% মিল্ক চলে গেল ফর পনির, আর 30% মিল্ক হয়তো আপনার মার্কেটে চলে যাচ্ছে, রিটেলে বিক্রি হবে। তাহলে এই 30%-এর কিন্তু আপনাকে প্রাইসটা আবার নিতে হবে, কেন কি এই 30% তো আপনার গুডস হয়ে গেল। গুডস এর এক্সাম্পল কি? এমন প্রোডাক্ট যেটাকে ডাইরেক্টলি কনজিউম করা যাচ্ছে, সেটাই আমাদের মিল্ক। তো মিল্কের 30% যদি ডাইরেক্ট ইউজ হয়, তাহলে 30%টা আমরা অ্যাড করব, আর 70%টা যদি পনিরে চলে যাচ্ছে, পনির তৈরি হচ্ছে 70% নিয়ে, তাহলে আমরা পনিরের যে ভ্যালুটা সেই ভ্যালুটা ধরবো, আমরা মিল্কের আর এই ভ্যালুটা ধরবো না। তাহলে এই পার্টে আমাদেরকে একটু ডিফারেন্সিয়েটটা করে রাখতে হবে। আবার বলছে কিভাবে অন্যভাবে করতে পারি ক্যালকুলেট, ক্যালকুলেট দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ইচ স্টেজ অফ প্রোডাকশন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্রসেস টু দ্য এন্ড। মানে যদি আমরা এটা করতে চাই যে একটা প্রসেস শুরু হচ্ছে, সাপোজ করুন একটা ফাইনালি এখানে স্টিল তৈরি হচ্ছে, আপনি দেখবেন কি ফাইনাল পয়েন্টে স্টিল তৈরি হচ্ছে, কিন্তু স্টিল তৈরি হওয়ার পরে
প্রত্যেক কটা ওয়ার্ক স্টেশন আছে, যেখানে কিছু প্রসেসিং হচ্ছে। এখান থেকে ম্যাটেরিয়াল এখানে আসছে, এখান থেকে ম্যাটেরিয়াল এখানে আসছে, এখান থেকে ম্যাটেরিয়াল এখানে আসছে, আর এখানে ফাইনালি গিয়ে স্টিল তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক কটা ওয়ার্ক স্টেশনে গিয়ে ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে। এখানে আপনার র ম্যাটেরিয়াল আছে। তাহলে র ম্যাটেরিয়াল যখন একটা পার্ট থেকে অন্য পার্টে আসছে, কিছু ভ্যালু অ্যাড করছে। এখান থেকে যখন এখানে আসে, আবার এখানে কিছু ভ্যালু অ্যাডিশন হচ্ছে। এখান থেকে যখন এখানে আসছে, আবার ভ্যালু অ্যাডিশন হচ্ছে। তো এই যে ভ্যালু অ্যাডিশন গুলো যেটা হচ্ছে, যদি এরও আমরা যোগ করে দিই, এটাও কিন্তু জিডিপি চলে আসবে। ঠিক আছে, সো আমরা দেখবো এখানে যে সেভাবে আমরা জিডিপিটা ক্যালকুলেট করতে পারি। এবার জিডিপি ক্যালকুলেশন করতে গেলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে যে রিয়েল জিডিপি কি আর নমিনাল জিডিপি কি। নাম দিয়ে আমরা ফিল করব, এখানে বলছে রিয়েল, এটা বলছে নমিনাল। তার ডেফিনিশনটা সবার থেকে আগে আমরা দেখে নেব। যে নমিনাল জিডিপি বলছে ইট রেফার্স টু দ্য কারেন্ট ইয়ার প্রোডাকশন অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস ভ্যালুড এট কারেন্ট ইয়ার প্রাইসেস। ঠিক আছে, এটা বলছে জিডিপির সেই ভ্যালুটা, নমিনাল জিডিপি বলছে সেই ভ্যালুটা কারেন্ট ইয়ার যে আমাদের প্রোডাকশনটা হলো, তার যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, তার ভ্যালুটা কারেন্ট ইয়ারে এখন কত আছে, সেই ভ্যালুটা যদি আমরা বার করি, তাহলে সেটাকে আমরা নমিনাল জিডিপি বলছি। আর রিয়েল জিডিপি কি বলছে? রিয়েল জিডিপি বলছে অন দ্য আদার হ্যান্ড টু দ্য কারেন্ট ইয়ার প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস ভ্যালুড এট বেস ইয়ার প্রাইস, সাচ বেস ইয়ার প্রাইস আর কনস্ট্যান্ট প্রাইস। তার মানে হচ্ছে যে যদি সাপোজ করুন আমরা কিছু প্রডিউস করছি, আমরা ঠিক আছে প্রডিউস করছি, আমরা মিল্ক প্রডিউস করছি, বা যদি অন্য কোনো জিনিস প্রডিউস করি, আমরা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে আমরা মিল্ক প্রডিউস করছি। যদি আপনি মিল্ক প্রডিউস করেন, সাপোজ করুন আমরা মিল্ক প্রডিউস করছি, দীর্ঘদিন ধরে মিল্ক প্রডিউস করা হচ্ছে, এখন চলছে 24-25, 23-এও হতো, 2022-23-এও মিল্ক প্রডিউস হচ্ছে, 2021-22-এও হচ্ছে, 2020-21-এও হচ্ছে। ঠিক আছে, সাপোজ করুন যে এইটাকে যদি আমি ধরে নিই বেস ইয়ার ফর টাইম বিং, আমাদের বেস ইয়ার কিন্তু এখন আছে 2011 সাল। ঠিক আছে, ধরে নিন এটাকে আমি বেস ইয়ার ধরলাম। এই টাইম ভাবুন আমাদের মিল্কের প্রাইস ছিল 30 টাকা করে পার লিটার, এক্সাম্পল ধরে নিন। ঠিক, আর ধরে নিন এখানে প্রডিউস হচ্ছিল আমাদের 100 লিটার। ঠিক আছে, এবার এই ইয়ারে আমাদের প্রডিউস হলো 120 লিটার, এখানে 130, এখানে 120, এখানে আবার 100 হয়ে গেল। কিন্তু ধরে নিন কারেন্ট ইয়ারে যে প্রাইস আছে এখন মিল্কের প্রাইসটা, সেটা এখানে ছিল কত, 30 করে ছিল, 30, এখানে হয়তো 35 হয়েছে, এখানে হয়তো 40 হয়ে গেছে, এখানে হয়তো 45 হয়ে গেছে, এখানে হয়তো 50 হয়ে গেছে। এটা হতেই পারে, কেন কি প্রাইস, কমোডিটির প্রাইসটা কি এটা আমরা জানি, ইনফ্লেশন। ইনফ্লেশনের জন্য কমোডিটির প্রাইসটা বাড়ছে। 5 বছর আগে দুধের দামটা হয় 30 টাকা করে ছিল, তারপরে 35 টাকা, 40 টাকা, 45 টাকা, 50 টাকা। এবার যদি আমি দেখি জিডিপিতে তার কন্ট্রিবিউশন কত আছে, জিডিপিতে কত কন্ট্রিবিউশন আছে, তাহলে এখানে কি পাবো আমরা, কন্ট্রিবিউশন কত আছে, 5,000 টাকা পাবো। এখানে পাবো আমরা 45 গুণে 120, ওরকম কিছু পাবো, 450, 450, 4500, 4500 আর 90, 4590। এখানে আমরা পাবো 40, 456, 520। ঠিক, এখানে পাবো 35, 335, 350, 3500, 3500, এরকম কিছু পাবো, 3500, 3700, তাই তো। এটা হবে মোটামুটি 350, 35, 12, 4200 টাকা সাপোজ করুন।
আর এটা হবে 3000 টাকা। এবার দেখুন এখানে আমাদের কি প্রোডাকশনটা বেড়েছে? প্রোডাকশনটা বাড়েনি। এখানে কি হচ্ছে, আমার এটা হলো মিল্কের কোয়ান্টিটি, তাই তো? মিল্কের কোয়ান্টিটি, মিল্কের কোয়ান্টিটি কত ছিল? প্রথমে 20 থেকে 21 সালে 100 লিটার, তারপর 120 লিটার, 130 লিটার, 120 লিটার, আবার 100 লিটার। আর কারেন্ট ইয়ার প্রাইসটা, প্রাইস কার উপর ডিপেন্ড করছে? প্রাইস কিন্তু ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, ঠিক আছে? প্রাইসকে আমরা হুট করে বলতে পারি না মাত্র একটা কারণ ইনফ্লেশন জন্য প্রাইস বেড়ে গেছে। অনেকগুলো ফ্যাক্টর আছে, ডিমান্ড আছে, সাপ্লাই আছে, অনেকগুলো ব্যাপার আছে যেগুলো প্রাইসকে ইনফ্লুয়েন্স করে। প্রাইসে কারা কারা ইনফ্লুয়েন্স করে সেই পার্টটা আমরা আলাদাভাবে পড়বো। তো সাপোজ করুন মিল্কের প্রাইসটা আগে ছিল 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 45 টাকা, 50 টাকা। তাহলে যদি আমরা দেখি এই বছরে, যদি আমরা দেখতে যাই এই বছরে, এই বছরে যদি দেখি আমরা কি মিল্কের কন্ট্রিবিউশনটা কত আছে জিডিপিতে, মিল্কের কন্ট্রিবিউশন ইন জিডিপি। এখানে যদি আপনি দেখেন নমিনাল জিডিপি দেখেন, নমিনাল জিডিপি কি হবে আপনার? 100 লিটার দুধ আছে, 50 টাকা রেট আছে, 5000 টাকা, তাহলে 5000 টাকা। কিন্তু যদি আপনি রিয়েল জিডিপি দেখেন, রিয়েল জিডিপি কি বলে যে যেটা বেস ইয়ার ছিল, বেস ইয়ারে যে প্রাইস ছিল সেই প্রাইসের সাথে, সেই প্রাইসের অ্যাকর্ডিংলি আমাকে দেখতে হবে কত আছে। যদি 30 টাকা করে ধরি আমরা 100 লিটার, তাহলে নমিনালটা আসবে 3000 টাকা। তাহলে এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে যে রিয়েল কি আছে আর নমিনাল কি আছে। নমিনাল হচ্ছে দেখবেন কোনো প্রোডাকশন বাড়েনি, 100 এখানেও ছিল, 100 এখানেও আছে। যখন প্রোডাকশন বাড়েনি তাহলে আমরা কেন বলবো যে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন বেশি হচ্ছে? কন্ট্রিবিউশন তো কিছু হচ্ছে না, জাস্ট এখানে 30 টাকা ছিল, এখানে 50 টাকা হয়ে গেল বলে এখানে কন্ট্রিবিউশন হচ্ছে 3000 টাকা, আর এখানে কন্ট্রিবিউশন হচ্ছে 5000 টাকা। বাট অ্যাকচুয়ালি ভলিউম ওয়াইজ দেখবেন এখানে 100 লিটার প্রডিউস হচ্ছিল আগেও, এখনো 100 লিটারই প্রডিউস হচ্ছে। সেজন্য যখন আমরা নমিনাল বার করি, নমিনাল কি করি আমরা? কারেন্ট ইয়ারের বেসিসে আমরা বার করি, কারেন্ট ইয়ারের, কারেন্ট ইয়ারে এখনো দুধের দাম কি আছে। আর যখন আমরা রিয়েল জিডিপি বার করি, রিয়েল জিডিপি বার করি কিসের ভিত্তিতে? বেস ইয়ারে। তো বেস ইয়ার যদি আমরা এটাকে ধরি তাহলে এই টাইমে দুধের প্রাইস ছিল 30 টাকা করে পার লিটার বলে আমাদের এত টাকা পড়ছে, সেটাকে আমরা বলি রিয়েল জিডিপি। ঠিক আছে? কারো কি কোনো ডাউট আছে রিয়েল জিডিপিতে আর নমিনাল জিডিপিতে? নমিনাল জিডিপি যে ইয়ারের আমি আলোচনা করছি, যে ইয়ারে আমরা আছি, সেই ইয়ার যে রেটটা আছে সেই রেটের সাথে যদি আমি ভলিউমটা মাল্টিপ্লাই করি তখন আমরা পেয়ে যাচ্ছি অ্যামাউন্টটা, সেটা হলো রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপি কি হবে? বেস ইয়ারের রেসপেক্টে, বেস ইয়ারে যে রেট ছিল 30 টাকা করে তার রেসপেক্টে আমার যে ভ্যালুটা আসবে সেটাকে আমি বলছি রিয়েল জিডিপি। যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, না হলে আমরা নেক্সট স্লাইডে এবার যাব। বেশ, কারো হয়তো ডাউট নেই, ঠিক আছে। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। এখানে আমরা আলোচনা করছি জিএনপি নিয়ে, তাই তো? জিএনপি অর দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম জিডিপি নিয়ে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন আমরা জিএনপি নিয়ে আলোচনা করব। জিএনপি কি বলছে? জিএনপি বলছে ইট ইজ এ মেজার অফ ভ্যালু অফ আউটপুট প্রডিউসড বাই দ্য ন্যাশনাল। তার মানে বলে যাচ্ছে কে প্রডিউস করছে, হু। যখন ব্যাপারটা চলে আসবে যে হু, কে প্রডিউস করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সেখানেই মানে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, আমরা জিএনপি নিয়ে আলোচনা করছি। আর যেখানে দেখব যে কোথায় প্রডিউস হচ্ছে, কোন জিওগ্রাফিক্যাল টেরিটরিতে প্রডিউস হচ্ছে, সেটা আমরা বলবো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে? তো জিএনপি বলছে জিএনপি ইজ দ্য মেজার অফ দ্য ভ্যালু অফ আউটপুট প্রডিউসড বাই দ্য ন্যাশনালস অফ এ কান্ট্রি। কোন দেশের লোক আছে যারা প্রডিউস করছে সেই পার্টটা, irrespective of the geographical boundaries, irrespective of the geographical boundaries। কোথায় প্রডিউস হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কে প্রডিউস করছে সেটা ইম্পর্টেন্ট আছে। ঠিক? তারপর বলছে it refers to the output of Indian citizen, it refers to the output of Indian citizen। যত ভারতীয় আছেন, আমাদের দেশে আছেন বা দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই আছেন, তারা যেগুলো প্রডিউস করছেন তাদের যে আউটপুটটা উইদিন ইন্ডিয়া অ্যান্ড ইন অল আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ভারতে এবং ভারত ছাড়া যেগুলো আমাদের অন্য অন্য যেগুলো দেশগুলো আছে
সেখানে আমাদের ইন্ডিয়ান সিটিজেনরা যারা প্রডিউস করছেন তাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটটাকে আমরা জিএনপি তে কনসিডার করি। তারপরে আবার বলছে জিডিপি ইজ অ্যাবাউট ওয়্যার প্রোডাকশন টেক্স প্লেস, এটা আমরা আলোচনা করছিলাম। জিডিপি কি বলছে? জিডিপি বলছে যে ওয়্যার প্রোডাকশন টেক্স প্লেস, প্রোডাকশনটা কোথায় হচ্ছে সেটা নিয়ে কিন্তু জিডিপি তে চিন্তা ভাবনা। কিন্তু জিএনপি তে আলোচনা করছি ইজ অ্যাবাউট হু প্রডিউস দেম, কে প্রডিউস করছে, এটা জিএনপি বলছে। তাহলে জিডিপি কি বলছে? জিডিপি বলছে প্রোডাকশনটা কোথায় হচ্ছে, তাই তো? প্রোডাকশনটা কোথায় হচ্ছে, যদি প্রোডাকশনটা একটা দেশের কান্ট্রির যে টেরিটরি তার ভিতরে হচ্ছে তাহলে সেই কান্ট্রির যে জিডিপি ক্যালকুলেশন করব সেখানে সেটা অ্যাড হবে। আর জিএনপি কি বলছে যে কারা প্রডিউস করছে, কে প্রডিউস করছে, তার ন্যাশনালিটি কি, সে কি ইন্ডিয়ান নাকি সে চাইনিজ নাকি সে ইউএস থেকে এসছেন নাকি শ্রীলঙ্কা থেকে এসছেন না অন্যান্য কান্ট্রি থেকে এসছেন। সো জিডিপি তে কোথায় প্রডিউস করা হচ্ছে এটা ইম্পর্টেন্ট পার্ট, আর জিএনপি তে কি দেখি আমরা, কে প্রডিউস করছে, হু প্রডিউসেস দেম, এটাই আমাদের ইম্পর্টেন্ট। সেজন্য আমরা দেখব যে জিএনপি ইকুয়াল টু কি হয়, জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ঠিক আছে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম দ্য অ্যাব্রড। এবার আমরা একটা এক্সাম্পল দেখে বুঝে নেব খুব ভালো করে। সাপোজ করুন আমাদের আমাদের এখানে সাপোজ করুন আমাদের এখানে সাপোজ করুন আমরা তিনটে কান্ট্রি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, একটা কান্ট্রি হলো সাপোজ করুন আপনি সাপোজ করুন চাইনা, একটা কান্ট্রি হলো সাপোজ করুন আপনার ইন্ডিয়া, আর একটা কান্ট্রি হলো সাপোজ করুন আপনার ইউএসএ। এবার ইউএসএ তে কোম্পানি আছে স্টিল প্রডিউস করছে, তার যে ওনার সে ভেবে নিন চাইনিজ। ঠিক আছে, ইন্ডিয়াতে ভেবে নিন ইন্ডিয়াতে রাইস প্রডিউস হচ্ছে, আর ইউএসএ তে ভেবে নিন অ্যাপেলের ফোন প্রডিউস হচ্ছে। এর কিন্তু ওনার কে ইউএস এর একজন সিটিজেন। এখানে রাইস প্রডিউসার কে আমাদের একটা ফার্মার, ইন্ডিয়ান ফার্মার। ঠিক আছে, এবার সাপোজ করুন এখানে চায়নাতে ইউএস থেকে একজন এসে ইউএসএ সিটিজেন, সে এসে একটা সেমিকন্ডাক্টরের কোম্পানি খুললো, সেখানে কাজ করছে। এখানে ভেবে নিন একজন চাইনিজ ব্যাঙ্গালোরে সেমিকন্ডাক্টর কোম্পানি খুললো, আর ইউএসএ তেও ভেবে নিন একজন চাইনিজ একটা রেস্টুরেন্ট খুলেছে। ঠিক আছে, এবার আমরা যদি সবার নাম দিয়ে দিই, সাপোজ করুন এটাকে আমরা বললাম এ, এটাকে বললাম আমরা বি, এটাকে আমরা বললাম সি, এটাকে আমরা বললাম ডি, এটাকে আমরা বললাম ই, আর এটাকে আমরা বললাম এফ। এবার যদি আমরা দেখি যে চায়নার যদি আমরা জিডিপি বার করি তখন কি আসবে, এ আসবে, বি আসবে।
কিন্তু যদি আমরা চায়নার জিএনপি বার করব তখন এ তো আসবে প্লাস ডি আসবে প্লাস এফ আসবে। কেন? এ চাইনিজ লোক কাজ করছে তাই এ আসবে। ডি চাইনিজ লোক ব্যাঙ্গালোরে গিয়ে সেমিকন্ডাক্টর একটা কোম্পানি স্টাবলিশ করেছে, তারা কিছু প্রডিউস করছে, সেই পার্টটাও ডি আসবে। এফ কেন আসবে? চাইনিজ লোকজন গিয়ে আমেরিকাতে গিয়ে কোনো রেস্টুরেন্ট ওপেন করেছে, তারা যে সার্ভিস প্রোভাইড করছে সেই পার্টটাও আসবে। ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি জিডিপিতে এটা কি আসবে, এটা আমার সি প্লাস ডি আসবে সিম্পল। কিন্তু যদি আমি জিএনপি দেখি, জিএনপিতে দেখবো যে ইন্ডিয়ান্স তো এখানে প্রডিউস করছে, সেটা সি ঠিক আছে। আর ইন্ডিয়ান্স কোথায় প্রডিউস করছে? কোথাও প্রডিউস করছে না। ভারতের ক্ষেত্রে আমাদের জিএনপি কিন্তু অনলি সি হবে। আর ইউএস এর ক্ষেত্রে আমরা দেখব যে জিডিপি কি হবে, এখানে জিডিপি নিশ্চয়ই এখানে ই প্লাস এফ হবে। আর যদি আমরা জিএনপি দেখি, জিএনপি কি হবে? আমাদের ই হবে, ই প্লাস বি হবে। তার মানে কি হলো কি, যদি আমরা চায়নাকে ধরছি, চায়নাতে যেগুলো প্রডিউস হচ্ছে সে সমস্ত কিছু চলে আসছে জিডিপিতে এ প্লাস বি। ইন্ডিয়াতে যেগুলো প্রডিউস হচ্ছে, রাইস প্রডিউস হচ্ছে, সেমিকন্ডাক্টর প্রডিউস হচ্ছে, সব চলে আসছে সি প্লাস তে জিডিপিতে। ইউএসএ তে অ্যাপেল ফোন প্রডিউস হচ্ছে, চাইনিজ রেস্টুরেন্ট সার্ভিসেস প্রডিউস করছে, সেটা ই প্লাস এফ চলে আসলো। এবার যখন আমরা জিএনপি দেখতে যাব, চায়নার লোক এখানে দুটো আইটেম প্রডিউস হচ্ছে, স্টিলও প্রডিউস হচ্ছে আর সেমিকন্ডাক্টরও, কিন্তু স্টিল প্রডিউস করছে চায়নার লোক বলে এ তো আসলো, কিন্তু বি আসবে না। কেন কি? এখানে কে আছে সিটিজেন, ন্যাশনাল কে আছে? ইউএস এর ন্যাশনাল, তাই এই পার্টটা অ্যাড হবে না। ইন্ডিয়ার ক্ষেত্রেও কিছু হয়নি, কিন্তু দেখলো চাইনিজ লোকজন এখানে রেস্টুরেন্ট ওপেন করেছে, তো এরা যেটা ওপেন করে যে সার্ভিসেস প্রোডাক্ট প্রোভাইড করছে তার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু চায়না যখন আমরা জিএনপি করব তখন এখানে অ্যাড হয়ে যাবে। আর চাইনিজরা ব্যাঙ্গালোরে এসে সেমিকন্ডাক্টর তৈরি করছে, তার যে ফাইনাল গুডস যে আউটপুট হবে সেই আউটপুটটা কিন্তু এখানে চলে আসবে, জিএনপি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। ভারতের ক্ষেত্রে দেখবো যে ভারতের যারা লোকজন ওরা রাইস তো প্রডিউস করছেন, তাছাড়া কিন্তু অন্য কিছু করছেন না বলে ভারতের ক্ষেত্রে জিএনপিতে মাত্র সি আসছে। আর আমেরিকার ক্ষেত্রে আমরা দেখলাম জিডিপিতে দুটোই আসবে, কেন কি দুজনই কাজ করছে আমেরিকাতে। কিন্তু ইন কেস অফ জিএনপি আমার তো এটা প্রথমটা আসবে, অ্যাপেল ফোন তৈরি হচ্ছে, তারপরে আমাদের বি আসবে। বি মানে এখানে আমেরিকান সিটিজেন সেমিকন্ডাক্টর তৈরি করছে, সেই পার্টটা কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। এটা হলো মূলত জিডিপি আর জিএনপি তে ডিফারেন্স। তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি নিয়ে আমরা এক্সাম্পল দেখলাম। আমরা কি বুঝতে পারলাম যে যদি একটা কোনো টেরিটরি বাউন্ডারির ভিতরে, কোনো একটা দেশের একটা বাউন্ডারির ভিতরে যে কাজকর্ম হয়, তার যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয়, তার যে ফাইনাল ভ্যালুটা তাকে যদি আমরা যোগ করি তাহলে সেটাকে ওখানকার জিডিপি বলি। তারপরে জিএনপি কি হয়? জিএনপি হয় যে কোনো দেশের নাগরিকরা, কোনো একটা দেশের নাগরিকরা পুরো ওয়ার্ল্ডে নিজের দেশে তাছাড়া অন্য অন্য জায়গাতে যেখানে কাজকর্ম করেন, কাজকর্ম করার পরে ওনারা যারা যারা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছেন, সেই সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা জিএনপি পাবো। বেসিক্যালি জিএনপিটা হচ্ছে জিডিপি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডে যে হচ্ছে সেই পার্টটা। তো আশা করি এই পার্টটা সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো ডাউট থাকে এখানে তাহলে কাইন্ডলি কোশ্চেনটা করুন, নাহলে আমরা আবার নেক্সট সেকশনে যাব। শুনতে পাচ্ছেন কি? একবার রেসপন্ড করুন তো। এত সাইলেন্ট থাকলে মনে হয় কেউ শুনতেই পাচ্ছে না হয়তো। যদি শুনতে পাচ্ছেন তাহলে কাইন্ডলি কেউ একজন রেসপন্ড করুন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আশা করি কারো কোনো ডাউট নেই, এই পার্টটা হয়তো সবারই ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। চায়না, ইউএস অ্যান্ড ইন্ডিয়ার যে আমরা জিডিপি আর জিএনপি কিভাবে ক্যালকুলেট করি সেই পার্টটা আমরা এখানে এক্সপ্লেন করলাম। এবার আমরা আমাদের নেক্সট নেক্সট ক্লাস চলে যাচ্ছি, যে সেটা ছিল আমাদের সো নেট ফ্যাক্টর ইনকামটা, ওখান থেকে আমরা পেলাম একটা পার্ট।
যে সেটা কি হচ্ছিল, সাপোজ করুন এখানে দেখে নিই যে নেট ফ্যাক্টর ইনকামটা কেন আমাদের লাগছে, যে একজন ভারতীয় বাইরে কাজ করছে, ইন্ডিয়ান, তো সে কিছু টাকা নিয়ে আসছে। যদি আমরা এই এক্সাম্পলটাকে আরো দেখি ভালো করে, ইন্ডিয়া একটা কান্ট্রি, তো যেহেতু আমরা এবার হতেই পারে যারা আমরা ভারতীয় সবাই তো আমাদের দেশে আছি, আমরা কিছু না কিছু ইনকাম জেনারেট করছি, আমরা কাজকর্ম করছি, কিন্তু যারা বাইরে আছেন তারাও তো ইনকাম জেনারেট করছেন। যেরকম কেউ কাতারে আছেন, কেউ সৌদিতে আছেন, কেউ ইউএসএ তে আছেন, কেউ জার্মানিতে আছেন, তারাও তো কিছু না কিছু ওখানে ইনকাম জেনারেট করছেন, তাই তো? তো আর ঠিক সেভাবেই কিছু ইউএস এর লোকজন বা চায়নার লোকজন তারা আমাদের দেশে আছেন হয়তো, তো তারাও তো আমাদের এখানে কিছু ইনকাম জেনারেশন করছেন। সো আমরা যখন এই ইনকাম জেনারেশন পার্টটাকে ইকুয়েট করতে চাই তার মানে আমরা যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বার করতে চাই, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যখন বার করি আমরা, তখন প্রাইমারিলি আমরা দেখি যে এটা বলছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ দ্য ডিফারেন্স বিটুইন, কিসের ডিফারেন্স, এটা হচ্ছে অ্যাগ্রিগেট অ্যামাউন্ট দ্যাট এ কান্ট্রি সিটিজেন, aggregate amount that is country citizen and companies earn abroad, and aggregate amount that foreign citizens and overseas companies earn in that country। ঠিক, তার মানে হচ্ছে যদি আমরা ইন্ডিয়ার দেখি, সেটা হচ্ছে কি আমরা আমাদের এখানে যারা আছেন তারা তো একটা ইনকাম জেনারেট করছেন, তাছাড়া ওনারা অন্য অন্য জায়গা থেকেও ইনকাম পাচ্ছেন, ইউএসএ থেকে হয়তো, চায়না থেকে কেউ কাজ করছে সে নিয়ে আসছে টাকা, তারপরে জার্মানি থেকে, কেউ কাতারে কাজ করছে, কেউ হয়তো সৌদিতে কাজ করছে, কেউ ইয়েমেনে কাজ করছে। ঠিক সেভাবেই অন্য একটা কান্ট্রি ইউএসএ, তার লোকজনও হয়তো ইন্ডিয়াতে কাজ করছে, চায়নাতে কাজ করছে, তাইওয়ানে কাজ করছে, জাপানে হয়তো কাজ করছে। সো ভারতের যারা নিজেই যারা ইনকাম করছে সেই ইনকামটা, তাছাড়া অন্য অন্য সোর্স থেকে যে ইনকামগুলো আমরা নিয়ে আসছি, সে সমস্ত ইনকামগুলো যদি আমরা যোগ করি, আর সেখান থেকে যদি একটা অন্য কান্ট্রি ইউএসএ, তারা যে নিজের ইনকামটা করছে, তাছাড়া যে অন্য অন্য কান্ট্রি থেকে ইনকামগুলো নিয়ে আসছে, সেইগুলো যদি আমরা কম্পেয়ার করি, মাইনাস করি, সেই পার্টটাকে আমরা বলি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আর তার রিপ্রেজেন্টেশনটা কি হয়, জিএনপি মাইনাস জিডিপি। প্রথমে আমরা জিএনপি যখন ক্যালকুলেট করি তখন কি করি আমরা, ইন্ডিয়াতে যত আর্নিং হচ্ছে সেটা আমরা নিই, প্লাস অ্যাব্রডে যত আর্নিং হচ্ছে সেই পার্টটাকেও আমরা অ্যাড করি, তাই তো? আর যখন আমরা জিডিপি বার করছি তখন কি করছি, শুধু ইন্ডিয়াতে যত পার্ট আমাদের প্রডিউস হচ্ছে সেই পার্টটাকে আমরা নিই। তো যদি আমরা জিএনপির মধ্যে থেকে জিডিপি মাইনাস করে দিই, তাহলে আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এই পার্টটা আমরা পেয়ে যাই। জাস্ট মনে রাখতে হবে যে বাইরে থেকে কত টাকা মানে আমাদের এখানে যারা লোকজন আছে কাজকর্ম করছে, তারাও তো টাকাটা বাইরে পাঠাচ্ছে, আর আমরাও অন্য জায়গা থেকে টাকা নিয়ে আসছি আর্ন করে। তো সেই মাইনাস পার্টটা কত হচ্ছে, আমরা বেশি টাকা নিয়ে আসছি না বাইরের লোকরা এখানে বেশি কাজ করছে, সেই মাইনাসটা করলে আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড পেয়ে যাই। আমাদের ক্ষেত্রে কি হয়, ইন কেস অফ ইন্ডিয়া আমরা দেখি যে ইন কেস অফ ইন্ডিয়া আমরা এখানে লিখেছিলাম যে ইন কেস অফ ইন্ডিয়া জিএনপি আমাদের লোয়ার হয়, জিএনপি ইজ লোয়ার দেন জিডিপি, as net income from abroad
হ্যাজ অলওয়েজ বিন নেগেটিভ ইন ইন্ডিয়া। তার মানে কি হচ্ছে, আমাদের নেট ইনকামটা আমরা নেগেটিভ বলছি, তার মানে হচ্ছে কি আমাদের দেশে যত বেশি আসছে তার থেকে কিন্তু বেশি টাকাটা চলে যাচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে, যদি আমরা আমাদের দেশ দেখি, আমাদের দেশে দেখবেন বেশিরভাগ কি আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে। কোথা থেকে আছে? অ্যাব্রড কান্ট্রি থেকে, তাই তো। ইউএস আছে, চায়না সবাই আছে। তারা যে প্রডিউস করে, এই প্রডিউসগুলো কিন্তু আমাদের জিএনপিতে তো অ্যাড হবে না। কেন কি? এরা যারা প্রডিউস করছে তারা তো কেউ ইউএস এর লোক আছে, কেউ চাইনিজ আছে, কেউ জাপানিজ আছে। তো এরা যে আর্নগুলো করছে সেগুলো কি হবে, তাদের দেশের যে জিএনপি সেখানে চলে যাবে। আমরা যখন জিএনপি ক্যালকুলেট করব তখন আমাদের ক্যালকুলেশনে আসবে না, কিন্তু আমাদের জিডিপি ক্যালকুলেশনে কিন্তু এগুলো আসবে। ঠিক আছে? সো আমাদের দেশে জিডিপি সবসময় বড় হয় কম্পেয়ার টু জিএনপি। ঠিক, এই পয়েন্টটা মাথায় একটু রাখতে হবে সবাইকে, যে ভারতের ক্ষেত্রে জিডিপি অলওয়েজ গ্রেটার দ্যান জিএনপি হয়। সো নেক্সট পার্টটা আমাদের ছিল যে জিডিপি কেন মোস্ট অ্যাকসেপ্টেবল ইন্ডিকেটর। কেন আমরা জিডিপি কে সবসময় কেন ইউজ করি? যেখানে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কথা বলছি, আমরা জিএনপিও দেখলাম, কিন্তু জিএনপিটা অত বেশি ইউজ হয় না। জিডিপি কেই সবার থেকে বেশি আমরা ইন্ডিকেটর হিসাবে আমরা ইউজ করি, কাজে লাগাই। তার কারণটা কি হচ্ছে? তার মেজর কয়েকটা কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে জিডিপি গ্রোথ অ্যাজ এ মেজার অফ ইকোনমিক গ্রোথ measure contributed to the welfare and GDP tends to correlate with several other measures like development। মানে জিডিপি দিয়ে আমরা দেখতে পারি যে আমরা কোরিলেশন একটা এস্টাবলিশ করতে পারি যে জিডিপি যদি ভালো হয় তাহলে আমাদের দেশের গ্রোথ আর আমাদের দেশের ইকোনমির উপরে কি ইম্প্যাক্টটা পড়ছে। তার কারণটা কি, কিভাবে দেখতে পারি আমরা? সাপোজ করো যদি আমরা জিডিপি কে আমরা ক্যালকুলেশন করি একটা এভাবে কি, একটা পার্টিকুলার স্টেট, সাপোজ করো তামিলনাড়ু। তামিলনাড়ুতে সুজুকি হয়তো কিছু ইনভেস্টমেন্ট করেছে, একটা প্লান্ট বড় তৈরি করেছে। সেখানে অন্য কোনো চাইনিজ কোম্পানি হয়তো একটা কোনো প্লান্ট এস্টাবলিশ করেছে। অনেকগুলো কিন্তু মোটর কোম্পানিগুলো আছে সেখানে। ঠিক আছে? এবার যখন যখন আমরা জিএনপি ক্যালকুলেট করব তখন কিন্তু এগুলো কনসিডার্ড হবে না। কেন হবে না? এগুলোর যে ন্যাশনালিটি, এরা তো বাইরের দেশের লোকজন, কেউ চাইনিজ, কেউ ইউএস থেকে এসছে, কেউ অন্য অন্য জায়গা থেকে এসছে। যেহেতু এরা বাইরে থেকে এসছে বলে এদের যে ইনকাম পার্টটা, সেই ইনকাম পার্টটা আমরা জিএনপি তে অ্যাড করি না, কিন্তু ইন কেস অফ জিডিপি আমরা ইনকাম পার্টটা অ্যাড করি। কেন কি? জিডিপি ডেফিনেশনটাই হচ্ছে কি একটা পার্টিকুলার কোনো জিওগ্রাফিক্যাল টেরিটরিতে, একটা পার্টিকুলার বাউন্ডারির ভেতরে একটা পার্টিকুলার টাইমে যে গুডস অ্যান্ড ভ্যালুস গুলো প্রডিউস হবে, তার যে ফাইনাল ভ্যালু, সেই ভ্যালুটাকেই আমরা যোগ করব। ঠিক আছে? এবার যখন সুজুকি বা কোনো একটা কোম্পানি একটা প্লান্ট যদি লাগবে স্টার্ট করে, তো সেই প্লান্টের কিন্তু আশেপাশে অনেকগুলো অ্যান্সিলারি প্লান্ট গুলো চলে আসে। যদি আমরা দুর্গাপুর বা রাউরকেলা বা বোকারো বা ভিলাই, এগুলো স্টিল প্লান্ট গুলো যদি আমরা ঘুরে আসি, তখন আমরা দেখি বারবার কি পাই। বা টাটা স্টিল যদি আমরা দেখে আসি, জামশেদপুর ঘুরে আসি, আমরা দেখি যে প্লান্টের পাশে ছোট্ট ছোট্ট কিন্তু প্লান্ট গুলো, কোম্পানিগুলো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এগুলো কি বলি আমরা? অ্যান্সিলারি ইউনিটস বলি। কেন? এই কোম্পানি যে বড় কাজ করছে, কেউ একটা ইঞ্জিন প্রডিউস করছে, রেলওয়ের ইঞ্জিন প্রডিউস করছে, তাকে তো হাজার রকমের পার্টস গুলো দরকার পড়ে। তাকে নাট, বোল্ট, স্ক্রু, পাইপ, ফ্যাব্রিকেটেড আইটেম, অনেকগুলো জিনিসপত্র দরকার পড়ে। তো কি হয় যে যদিও হয়তো এই যে কোম্পানির যে ওনার, সে হয়তো ফরেনার কেউ, সে প্রফিটটা নিয়ে নিয়ে নিজের কান্ট্রি চলে যাবে। আমাদের দেশের জিএনপি ক্যালকুলেট করতে গেলে এই পার্টটা অ্যাড হবে না। কিন্তু এই যে অ্যান্সিলারি ইউনিটস গুলো ডেভেলপড হয়ে যায়, তারা তো আমাদের দেশের এখানকার লোকজন। তারা যখন কাজকর্ম করছে, ওদের যে ডেভেলপমেন্টটা হবে বা তারা যেগুলো প্রডিউস করবে, তার যে ভ্যালুস গুলো হবে, সেই ভ্যালুস গুলো নিশ্চয়ই আমাদের জিএনপি তেও অ্যাড হবে, আর সেটা আমাদের জিডিপি তেও অ্যাড হবে। তাই কান্ট্রির ভেতরে যদি বেশিরভাগ লোক আমাদের নিজের লোক কাজকর্ম করে,
সো তখন জিএনপি তে অ্যাড হবে, না হলে জিডিপি তো অ্যাড হচ্ছেই তো। সো আমরা দেখলাম যে জিডিপি কেন সবার থেকে বড় একটা ইন্ডিকেটর, কেন কি যতগুলো আশেপাশে অ্যাক্টিভিটি হচ্ছে তার তো একটা ইম্প্যাক্ট থাকছে সোসাইটির উপরে। সো যেহেতু ইম্প্যাক্ট থাকছে তাই সেই এরিয়ার ইকোনমিক গ্রোথেও তার কন্ট্রিবিউশন আছে বলে আমরা বলি যে জিডিপি যে গ্রোথটা হচ্ছে সেটা কোরিলেট আছে অনেক বেশি করে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে। সেজন্য জিডিপি কে ওয়ার্ল্ড ওয়াইড মোস্টলি ইউজ করা হয় অ্যাজ এ ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। তারপরে আমরা এখানে বলছি যে জিডিপি ক্ষেত্রে আমরা দেখছি একটা ক্লিয়ার কাট মেথডোলজি আছে, আমরা খুব ইজিলি একটা ক্যালকুলেট করতে পারি। কেন? আমরা জানি যে আমাদের এরিয়ার ভেতরে কারা কারা কাজকর্ম করছে, বাট ইন কেস অফ জিএনপি কি হয় যে আমাদের এখানকার যারা ন্যাশনালরা আছেন, ভারত ছাড়া তো আরো 207খানা কান্ট্রি আছে, তো কোথায় কোথায় কি কাজ করছে তার ডেটাটা রেডি করে যদি আমরা যোগ করি তখন আমরা জিএনপি পাই। কিন্তু ইন কেস অফ জিডিপি আমাদের সুবিধাটা কোথায় হয়, এই জিডিপিতে যেহেতু আমাদের একটা টেরিটরি বাউন্ডারিটা ফিক্স আছে, যদি ভারতের ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে যদি এখানকার জিডিপি ক্যালকুলেট করতে চাই, তাহলে সেখানে আমি দেখি যে আমার বাউন্ডারির ভেতরে কারা কারা প্রডিউস করছে, আর যারা প্রডিউস করছে তাদের যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস তার যে ভ্যালুটা তাকে যদি আমি সামেশন করতে পারি, সেখান থেকেই আমাদের জিডিপি বেরিয়ে আসে। বাট ইন কেস অফ জিএনপি আমাদেরকে জানতে হবে যে আমাদের কান্ট্রির লোকরা বাইরে গিয়ে অন্যান্য কান্ট্রিতে কোথায় কাজকর্ম করছে, কোথায় গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে, তার কি ভ্যালু, সেই ভ্যালু গুলো পেলে তখন আমরা জিএনপি ক্যালকুলেট করতে পারি। সেজন্য জিডিপি ক্যালকুলেট করা অনেক সহজ, তার কারণ একটা বাউন্ডারির ভিতরে যেগুলো কাজকর্মগুলো হচ্ছে সেটা নিয়েই আমরা ক্যালকুলেশন করি। তারপরে থার্ড কারণ হচ্ছে এটা যেহেতু একটা পিওরলি একটা মনিটারি ম্যাথমেটিক্যাল অ্যাকাউন্টিং সিস্টেম যেটা এস্টাবলিশ করা আছে বলে এটা করতে খুব সহজ হয়, কোনো একটা সাবজেক্টিভ ম্যাটার নেই। কেন? যদি আমরা বার করতে চাই যে কোন একটা দেশে কত লোক খুশি আছে, হ্যাপিনেস ইন্ডেক্স কত আছে, এটা কিন্তু একদম পিওরলি সাবজেক্টিভ ম্যাটার, এটা বার করা খুব ডিফিকাল্ট। বাট যদি কেউ বলে কি একটা দেশের জিডিপি কত আছে, তার যেহেতু অ্যাকাউন্টিং সিস্টেম ম্যাথসে আমরা ক্যালকুলেট করি, সে যতগুলো কোম্পানি সে কান্ট্রিতে আছে, যতগুলো ফর্ম আছে, তারা যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করছে, তার যে ফাইনাল ভ্যালুটা, সেই ফাইনাল ভ্যালুকে সামেশন করলেই আমরা জিডিপি পেয়ে যাই। যেরকম আমাদের দেশে হয়তো জিডিপি এখন $3.76 ট্রিলিয়ন হয়তো এরকম কিছু আছে। তো জিডিপি ক্যালকুলেশন করাটা অলওয়েজ ইজি, কোয়ার্টারলি বেসিসে আমাদের এখানে ক্যালকুলেশনস হয়। তারপরে একটা পয়েন্ট আছে, ইট ইজ ওয়াইডলি ইউজড অ্যান্ড অল দ্য জিডিপি ক্যালকুলেশনস আর মেড using broadly the same methodologies, this facility across the country and over the comparisons। তার মানে আমাদের দেশে যখন আমরা জিডিপি ক্যালকুলেট করি, ঠিক কিন্তু এই প্রসেস ফলো করে ইউএসএ, জাপান, জার্মানি, রাশিয়া প্রত্যেক কটা জায়গাতে কিন্তু এই প্রসেস ফলো করে কিন্তু জিডিপি ক্যালকুলেশন হয়। যখন একই প্রসেস ওয়ার্ল্ড ওয়াইড ফলো হয় তখন কি হয়, কম্পেয়ার করতে সুবিধা হয়। আমরা যখন জানতে চাই আমরা কত নম্বরে আছি বা কোন দেশ থেকে আমরা কতটা এগিয়ে আছি, রিসেন্টলি নিউজে ছিল যে আমরা 5th লার্জেস্ট কান্ট্রি হয়ে গেলাম, তো সেটা কি করে আমরা কম্পেয়ার করি, ডেফিনেটলি জিডিপি ক্যালকুলেট করেই। তো জিডিপি ক্যালকুলেট করে কি করতে পারি, আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি আমরা কম্প্যারিজনটাও আমরা এস্টাবলিশ করতে পারি। সেই কম্প্যারিজন এস্টাবলিশ করতে পারলে আমরা বুঝতে পারি যে আমাদের জায়গা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আমরা কোন জায়গাতে আছি, সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। আর যেহেতু একটা লং প্রসেসে আছে, এটা অনেক আগে থেকে, যবে থেকে ইকোনমিক্স শুরু হয়েছে বা যবে থেকে জিডিপির কনসেপ্ট এসছে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কান্ট্রি এই মেথডোলজিটা ইউজ করছে নিজের দেশের ওয়েলফেয়ার কন্ডিশন জানার জন্য, বা সবার ইনকাম কেমন আছে, সবার পার ক্যাপিটা ইনকাম কেমন, সবার লাইফস্টাইলটা কেমন, এই প্রত্যেক কটা ইন্ডিকেটর গুলো জানার জন্য কিন্তু জিডিপিটাই ব্যবহার করা হচ্ছে বলে জিডিপি ওয়ার্ল্ড ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা মেথড, একটা ইন্ডিকেটর যেটা ইউজ করে আমরা আমাদের কাজকর্মগুলো করি। সো তারপরে আমরা লাস্ট একটা টপিক দেখবো আমরা, ডিপ্রিসিয়েশন। জিডিপি ক্যালকুলেট কি করে করতে হয় সেটা আমরা চারটে মেথড আমরা ডিফাইন করেছিলাম, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, একটা হচ্ছে ইনকাম মেথড, একটা হচ্ছে ভ্যালু এডিশন মেথড। ওই তিনটে মেথড দিয়ে আমরা ক্যালকুলেট করব, আর আমরা দেখাবো যে যখন আমরা এক্সপেন্ডিচার মেথড দিয়ে করছি তখনও আমরা বার করতে পারছি সেম জিডিপি আসবে ভ্যালু, আর যদি আমরা ইনকাম মেথড দিয়েও বার করি তখনও সেম ভ্যালু আসবে, আর যদি আমরা ভ্যালু এডেড মেথড দিয়ে বার করি জিডিপি, তখন আমরা পাবো যে সেম ভ্যালুই পাবো আমরা। সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এখন আমরা ছোট্ট করে একটা টপিক আছে আর একটা, ডিপ্রিসিয়েশন, সেটা আমরা ডিসকাস করব। ডিপ্রিসিয়েশন হচ্ছে যে একটা পার্টিকুলার কোনো প্রসেসে একটা যেহেতু আমরা ইকোনমিক্সে আলোচনাই করেছি যে আমরা বেসিক্যালি পড়াশোনা করছি এখানে প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন আর তার কনজাম্পশন নিয়ে। সো যখন আমরা একটা কোনো প্রসেসে দেখি আমরা প্রোডাকশন করতে যাই, তখন কিছু না কিছু ওখানে মেশিনস গুলো ব্যবহার করা হয় আর ইকুইপমেন্টস গুলো ইউজ করা হয়।
তো যখন আমরা এগুলো ইউজ করি তখন দেখি যে সেই মেশিনে বা সেই ইকুইপমেন্টে কিছু না কিছু ওয়্যার এন্ড টিয়ার চলে আসে। তো এই যে লস অফ ক্যাপিটাল হচ্ছে আমাদের প্রত্যেকটা ইকোনমিতে, সেটাকেই আমরা বলি ডেপ্রিসিয়েশন। আর সবার থেকে ছোট্ট এক্সাম্পল হতে পারে যে আপনি আপনার বাড়িতে বা কোথাও একটা জেরক্স মেশিন একটা আছে, সেই জেরক্স মেশিনটা আমরা ইউজ করছি। সাপোজ করো জেরক্স মেশিন একটা আমরা, এটা তো একটা ইকুইপমেন্ট, এটা ইউজ করি আমরা। ইউজ করলে কি হয়, আমরা তো প্রোডাকশন করছি বা কিছু করছি, একটা প্রোডাকশন বা সাপোজ করুন কোনো আমরা সার্ভিস প্রোভাইড করছি। একটা একটা এন্টারপ্রেনর, সে একটা জেরক্স মেশিন নিয়ে একটা দোকান খুলেছে, সেখানে জেরক্সের কাজ করছে। তো সে একটা ইকুইপমেন্ট কিনেছে, তার সাপোজ করুন ভ্যালু হবে কিছু অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা ধরে নিন আপনি, 30,000 রুপিস তার একটা ভ্যালু আছে জেরক্স মেশিনে। সো জেরক্স মেশিন যখন ইউজ করা হয়, ইউজ করলে সেখানে তো কিছু কিছু আমাদের কনজিউমেবলস আইটেমস গুলো লাগে। সেখানে কি লাগছে কনজিউমেবলস আইটেম গুলো, সেটা হতে পারে আপনার পেপার, হতে পারে আপনার ইঙ্ক, হতে পারে আপনার ইলেকট্রিসিটি বিল, ইলেকট্রিসিটি কনজিউম করি আমরা। এইগুলো কনজিউমেবলস, এইগুলো ইউজ করে আমরা সার্ভিসেস প্রোভাইড করি। কিন্তু সার্ভিস যখন প্রোভাইড করি, এই জিনিসগুলো ছাড়াও কিন্তু একটা হয়, কি হয়, আমাদের ক্যাপিটাল লস হয়। ক্যাপিটাল লসটা কি হয়, ক্যাপিটাল লসটা হয় কি, আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনে কিন্তু ভিআর এন্ড টিয়ার্স হয়। ভিআর এন্ড টিয়ার্সটা কি, মেশিন দীর্ঘদিন কাজ করার পরে কি দেখি আমরা, মেশিনের যে টোনার আছে বা তার যে ভেতরে মোটর আছে, সেই পার্টিকুলার পার্টে কিন্তু সমস্যাগুলো আসে। সেই জন্য দেখি আমরা সবার পার্টিকুলার আইটেমের কিন্তু একটা পিরিয়ড থাকে, একটা সময় থাকে, 5 থেকে 6 বছর, 8 বছর, 10 বছর, এরকম টাইমের পরে দেখি আমরা কিন্তু এই মেশিনটা পুরোটাই স্ক্র্যাপ হয়ে যায়, মেশিনটা খুব একটা কাজের থাকে না। এই যে মেশিন যখন 2020 সালে কেনা হলো, আর 21 সালে যদি আমরা মেশিনের কন্ডিশন দেখি বা 22 সালে দেখি, আমরা দেখবো ইয়ার অন ইয়ার দেখবো এর ভিতরে কিছু না কিছু ওয়্যার এন্ড টিয়ার্স চলে আসছে। আর যে যতটা আসছে ওই ভ্যালুটাকেই আমরা বলি যে এই গুডসটা আমাদের ডিপ্রিসিয়েট করে যাচ্ছে। কেন, যদি আপনি 2020 সালে একটা জেরক্স মেশিনটা কেনেন, তার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা। যদি আপনি 21 সালে বিক্রি করতে যান ওটাকে, তার ভ্যালু আপনি কম পাবেন। কেন কম পাচ্ছেন, ওই যে কম ভ্যালু আপনি পাচ্ছেন তার কারণই হচ্ছে সে ক্যাপিটাল গুডসে লস হয়েছে। লস কেন হয়েছে, যেহেতু ওকে থ্রু আউট দ্য ইয়ার ইউজ করা হয়েছে, সেখানে ওয়্যার এন্ড টিয়ার হয়েছে, ওয়্যার এন্ড টিয়ার হওয়ার পরে ওর লস হয়েছে। যদি আমি লাইফ টাইম ধরে নিই ওর 10 বছর মোটামুটি একটা জেরক্স মেশিনের, আর তার প্রাইস যদি থাকে 30,000 টাকা, যদি প্রাইস থাকে, তাহলে প্রত্যেক বছর মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে 3,000 টাকা করে প্রত্যেক মাসে ডিপ্রিসিয়েট করছে ও। তো যখন আমরা প্রোডাকশনের আলোচনা করছি, কোনো স্টিল প্ল্যান্ট হোক বা কোনো সিমেন্ট প্ল্যান্ট হোক বা কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হোক, যেখানে আমরা আলোচনা করছি সেখানে দেখবেন আমরা পাই যে সেখানে যখন প্রোডাকশন করা হয় সেখানে অনেকগুলো মেশিনস গুলো ইউজ করা হয়। আর যেহেতু মেশিনস গুলো ইউজ করা হচ্ছে, সেখানে ডিপ্রিসিয়েট হবেই। সেই জন্য ইকোনমিক্সের যখন আমরা ডিসকাস করি, জিডিপি ডিসকাস করি, তো সেখানে ক্যাপিটাল গুডস গুলো ইউজ করা হচ্ছে আমাদের প্রোডাকশন প্রডিউস করার জন্য, ম্যাটেরিয়ালস গুডস বা সার্ভিসেস প্রডিউস করার জন্য। তো সেখানে প্রত্যেকটা ক্যাপিটাল গুডসে কিন্তু ডিপ্রিসিয়েশন আসে। তাই যখন আমরা জিডিপি ক্যালকুলেট করি, সেখানে আমাদেরকে ডিপ্রিসিয়েশন পার্টটা কাউন্ট না করলে আমাদের জিডিপিটা ভুলভাবে হয়তো চলে আসবে আমাদের কাউন্টিং এ। সো আমরা দেখি এখানে নর্মালি একটা, যদি আমি আমার ইনভেস্টমেন্ট পার্টটা দেখি, গ্রস ইনভেস্টমেন্টটা কি হয়, গ্রস ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার নেট ইনভেস্টমেন্ট, কত আপনি ইনভেস্টমেন্ট করেছেন আর কত আপনার ডিপ্রিসিয়েশন লাগছে। লাইক সাপোজ করুন, যদি আমি চাই মেশিনকে প্রত্যেক সময় আমি সেম আউটপুট চাই মেশিন আমার প্রডিউস করুক, তাহলে যেভাবে মেশিনকে প্রথমে ইনস্টল করা হয়েছিল, তো যেভাবে আউটপুটটা আমরা পাচ্ছিলাম, যদি সেম আউটপুট আমরা চাই, তাহলে মেশিনে আমাকে আরো ইনপুটস দিতে হবে। আর ওই যে এক্সট্রা ইনপুটস দিতে হবে আমাদেরকে, সেই পার্টটাই কিন্তু বেসিক্যালি ডেপ্রিসিয়েশন। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ডেপ্রিসিয়েশন ভালো করে ডিটেলসে আলোচনা করব। তারপরে আমরা দেখব জিডিপি ক্যালকুলেশন যে তিনটে মেথডটা, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ভ্যালু অ্যাডেড মেথডটা, সেটাও পড়বো। তারপরে জিডিপি থেকে আমরা জিএনপি তে কনভার্ট করব, ফাইনালি আমরা ন্যাশনাল ইনকামে আসবো। আর তারপরে আমরা দেখবো যে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেশন করা হয়, আর আমরা কি করে কম্পেয়ার করি। আর কম্পেয়ার করে আমরা দেখবো যে ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিগুলো কোথায় আছে, কোন কান্ট্রি ভালো জায়গায় আছে, কোন কান্ট্রি পিছিয়ে আছে, আর পার ক্যাপিটা ইনকাম লোকের কি আছে, সেটাও আমরা দেখতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।